আসন্ন ভোটে যদি যদি ওরা পুরোপুরি ক্ষমতায় পশ্চিমবঙ্গে এসেও যায়, ওরা মনে করবে কিনা সন্দেহ আছে যদি বঙ্গ বিজয় হয়েছে। ফলে এবারে এসআইআর করো, এসআইআর করে তাদের নাম করো, বাদ দাও, তাদের নাম ছেটে দাও। হ্যাঁ, এই সমস্ত প্রক্রিয়া শুরু হলো। আর এটা মানে প্যাটার্নটা একটা কন্টিনিউয়াস প্যাটার্ন। বাঙালির সামনে তারা তিনটে ভাবে বাঙালিকে আক্রমণ করছে, যেটা বাঙালি নিজেও বুঝতে পারছে। সেইগুলোকে তারা ক্যাশিয়ান করেছে। এবং পাশাপাশি আরেকটা যেটা করেছে, তারা খুব সুচতুর ভাবে তারা সময়ে সময়ে সেইভাবেই এগোচ্ছে এবং আজকে তারা একটা চূড়ান্ত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। যে আপনি কিভাবে দেখছেন যে এই মনুবাদী স্ট্র্যাটেজিটা কিভাবে আমাদের সমাজে এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে? মনুবাদী স্ট্র্যাটেজিটা কি এবং সেটাকে কিভাবে ইনফিলট্রেট করা হচ্ছে? যে বাঙালি, তারা এখন সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে বিজেপি। বাংলার যে ইতিহাস ছিল, হাজার বছরের বাংলা সংস্কৃতি, সেটা কিন্তু এই আর্য সংস্কৃতি থেকে আলাদা এবং দ্রাবিড় সংস্কৃতি থেকেও আলাদা। বিজেপি সরকার ক্ষমতায় আসবার পর সেখান থেকে 400-র বেশি বাঙালি বিপ্লবীদের নাম মুছে দিয়েছে। বঙ্গ বিজয় যদি হয়ে যাবে, এবং তারা মনে করছে, একদম রাস্তাঘাটে বলছে, আপনি ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করে অনেকের মুখে শুনতে পাবেন যে তারা বলছে যে এইবার আমরা বাঙালিদের দেখে নেব। কেন, কিসের জন্য বাঙালি এই পদলেহনে অভ্যস্ত না, আগ্রহী হয়ে উঠেছে? নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। বাঙালির উপরে কি খুব পরিকল্পিতভাবে একটা হামলা চলছে? এটা এখন আর শুধু কোনো তত্ত্ব কথা নেই, এর নানা রকম প্রমাণ কিন্তু এখন স্পষ্টভাবে আমাদের সামনে চলে আসছে। এই বিষয়টা নিয়ে আমরা একটা আলোচনা আজকে করতে চাইছি, যে আলোচনাটাতে আমরা এই হামলার প্যাটার্নটা কি এবং তার কি স্ট্র্যাটেজি, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে আজকে নিয়ে আসার চেষ্টা করব। এবং এটা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন নাগরিক সমাজের দুজন বিশিষ্ট মানুষ। একজন হচ্ছেন অরিন্দ্র ভট্টাচার্য, তিনি লেখক এবং খুব পরিচিত, আপনাদের অপরিচিত মুখ। এবং অপরজন সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি সাংবাদিক এবং লেখক। দুজনে এই বাঙালির এই বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং একাধিক লেখালেখি তারা করেছেন। আমি প্রথমেই অনিন্দ্যবাবুকে বলবো যে এই যে কথাটা আমি প্রথমে বললাম যে বাঙালির উপরে কি খুব পরিকল্পিতভাবে একটা হামলা চলছে, এইটার প্যাটার্নটা কি, এটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। হ্যাঁ, আপনি দেখুন, 2019 সালে লোকসভা নির্বাচনে যখন এনডিএ এবং বিজেপি খুব একটা বড়সড় সাফল্য পেল এবং পশ্চিমবঙ্গেও তারা একটা মোটামুটি ভালো সাফল্য পেয়েছিল, তারপরে কোনো একটা ন্যাশনাল টিভি চ্যানেলে অমিত শাহ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটা আমি ঘটনাক্রমে শুনেছিলাম। সেখানে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের তো ভারত বিজয় প্রায় সম্পূর্ণ হয়ে গেল, কারণ আপনারা বহু রাজ্যে অনেকগুলো সিট পেয়ে আপনারা এসেছেন, তখন অমিত শাহ উত্তরে বলেছেন যে না, আমাদের ভারত বিজয় তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বঙ্গদেশকে জয় করতে পারব, পশ্চিমবঙ্গকে জয় করতে পারব। কথাটা আমার ভীষণভাবে কানে লেগেছিল এবং এদের আমি তাৎপর্যটা বুঝেছিলাম। কারণ বঙ্গদেশ হচ্ছে, আপনি দেখবেন ভারতবর্ষের 3টে রাজ্য, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং তামিলনাড়ু, যারা কিন্তু মোটা দাগে এই যে আমাদের হিন্দুস্থানি যে হিন্দুত্ববাদ যেটা বয়, হ্যাঁ হ্যাঁ, হিন্দুস্থানি যে প্রবাহটা বয়, তার কিন্তু বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। একটা তামিলনাড়ুতে আপনারা জানেন যে একটা নিম্ন বর্ণের একটা উত্থান হয়েছে, নিম্ন বর্ণের পলিটিক্যাল ফরমেশন হয়েছে। পাঞ্জাবে যেমন একটা অন্য ধর্মের, একটা শিখ ধর্মের মধ্য দিয়ে একটা উদার মনোভাব সেখানে বিকাশ লাভ করেছে, যেটা এই ধরনের হিন্দুস্থানীদের বিরুদ্ধে যায়। আর সেটা পশ্চিমবঙ্গে আমাদের গত 500-600 বছরে যে উদার আবহাওয়া এবং যে উদার সর্বধর্ম সমন্বয়ের যে পথ আর কি, এবং এখানে আমরা সকলে মিলেমিশে থাকি। এক সময় আমাদের যে ঐক্যবদ্ধ বঙ্গদেশ ছিল, সেখানে কিন্তু আমাদের মেজরিটি পপুলেশন মুসলিম পপুলেশন ছিল, এবং আমাদের এখানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে মানবেন্দ্রনাথ রায় এবং ঐতিহাসিক নিহার রঞ্জন রায়, তারা বলে গেছেন যে নিম্ন বর্ণের হিন্দুরা উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা অত্যাচারিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। ফলে এখানে আমাদের যে পরম্পরা, এই পরম্পরাটাকে যদি ধ্বংস না করতে পারে, তাহলে ওই ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী যারা এক ধরনের মনুবাদী শাসন সারা ভারতবর্ষে কায়েম করতে চায়,
সেটা তারা সফল হবে না। সেই জন্য তাদের কাছে আমাদের রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তারা একটা প্যাটার্ন নিয়ে এখানে এগোচ্ছে এবং তারা তাদের যে উচ্চবর্ণ, উচ্চবিত্ত এবং কিছুটা মধ্যবিত্ত এবং যারা উচ্চবর্ণ হিন্দুত্বের মধ্যে যে একটা গভীরভাবে বেশ জোরালোভাবে মানে একটা বড় অংশের মধ্যে এই যে নিম্ন বর্ণের প্রতি ঘৃণা, মুসলমানদের প্রতি ঘৃণা, এটা যে প্রবাহিত হয়, এটা ডরম্যান্ট ছিল। আমাদের আমাদের রাজ্যে অনেকদিন ধরে লেফট মুভমেন্ট থাকার ফলে ব্যাপারটা অনেকটা চাপা পড়েছিল, কিন্তু এই প্রবাহটা আমরা দেখেছি। আমার একটা তথাকথিত ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার কারণে আমি ছোটবেলা থেকে আমাদের পরিবারেও দেখেছি যে একটা মুসলমানদের প্রতি ঘৃণা এবং নিম্ন বর্ণের হিন্দুদের প্রতি ঘৃণা কিন্তু আমাদের পরিবারের নানান লোকের মধ্যে নানাভাবে প্রকাশ পেত। আবার একটা অংশ ছিল যারা খুব প্রগতিশীল, হ্যাঁ, সেই অংশটাও ছিল। ফলে এইটাকে তারা মেটিকুলাসলি ধ্বংস করতে চায় এবং ধ্বংস করতে গেলে তারা প্রথমে কি করেছে, প্রথমে তারা মুসলমান বিদ্বেষটাকে চাগিয়ে তোলা, উচ্চবর্ণ হিন্দুদের মোবিলাইজ করা, এবং শুধু উচ্চবর্ণ হিন্দুদের মোবিলাইজ করলে হবে না, নিম্নবর্ণের হিন্দুদেরও তাদের পাশে জড়ো করতে হবে। সেটা করতে গিয়ে তারা দেশভাগের প্রসঙ্গ এনেছে এবং দেশভাগে যারা পূর্ব পাকিস্তান থেকে বহু লোক স্বাধীনতার সময় বা পরে বাংলাদেশ থেকেও আমাদের দেশে মানে তারা শরণার্থী হয়ে চলে এসেছে, হ্যাঁ, এবং তারা নানাভাবে অত্যাচারিত হয়েছে সেখানকার মৌলবাদী শক্তি দ্বারা, সেইগুলোকে তারা ক্যাশিয়ান করেছে। এবং পাশাপাশি আরেকটা যেটা করেছে, তারা খুব সুচতুর ভাবে এমন একটা ন্যারেটিভ করে তুলেছে যে ন্যারেটিভটাতে তারা মূলত দেখাচ্ছে যে মুসলমান হচ্ছে আমাদের দেশের শত্রু এবং মোগল সাম্রাজ্যকে তারা মনে করে বিদেশি শাসন, ওয়ারেস তারা কিন্তু ইংরেজ শাসনকেও তারা কিন্তু মোগল শাসনের থেকে কম বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে এবং তারা মনে করে আমাদের দেশে মোগল সময়ে মানে আমাদের যখন মোগল সাম্রাজ্য ছিল তখন আমরা বুঝি পরাধীন ছিলাম। এইভাবে তারা যে ন্যারেটিভ গড়ে তুলেছে, এবং দেখুন যেমন আফগানিস্তানে তালিবানরা বামিয়ান মূর্তিটা ধ্বংস করে দিল, ধ্বংস করে তারা কিছু গড়েনি, কিন্তু এইখানে তারা একটা 500 বছরের পুরনো বাবরি মসজিদকে ধ্বংস করে তারা একটা রাম মন্দির তৈরি করলো। এই গোটা ন্যারেটিভটার মধ্যে একটা মনুবাদী, এবং আমাদের বঙ্গদেশে একসময় কৌলিন্য প্রথা ছিল, সেই কৌলিন্য প্রথাকে ফিরিয়ে আনা, মনুবাদী ব্রাহ্মণ্যবাদী একটা ব্যবস্থাকে ফিরিয়ে আনা, এবং পুরনো কালের যে সনাতনী, তথাকথিত যে সনাতনী পিছিয়ে পড়া যে একটা মানসিকতা, যার বিরুদ্ধে আমাদের রাজ্যে গত 200 বছর ধরে একটা লড়াই চলেছে, বিদ্যাসাগর, রামমোহন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর বা বিভিন্ন সময় বামপন্থীদের আন্দোলন হয়েছে, সেইটাকে যদি তাকে নস্যাৎ করতে হয় তাহলে তাকে ভাবজগতে একটা ধ্বংসাত্মক একটা স্টেপ নিতে হবে। তার সঙ্গে তারা এখন যেটা করছে, এই এসআইআর করে মুসলমান সম্প্রদায়কে বাদ দেওয়া, নিম্নবর্ণের সম্প্রদায়কে বাদ দেওয়া, মহিলাদের বাদ দেওয়া, যাদেরকে মনুবাদী দর্শনে মনে করা হয় যে তারা ব্রাত্য, ফলে তাদেরকে বাদ দিয়ে এমন এক ধরনের সমাজ নির্মাণ করা, সেইটা করার জন্য যে ভাবে তাদের এগোনো দরকার তারা সময়ে সময়ে সেইভাবেই এগোচ্ছে এবং আজকে তারা একটা চূড়ান্ত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে, এইটুকু আমি বলতে পারি এখন অব্দি। আমি এবারে সঞ্জয় বাবুর কাছে আসব। সঞ্জয় বাবু বা অনিন্দ্য বাবু যে কথাটা বললেন, আমি যদি সেইটার সূত্র ধরে বলি, যে আপনি কিভাবে দেখছেন যে এই মনুবাদী স্ট্র্যাটেজিটা কিভাবে আমাদের সমাজে এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা যদি একটু আপনি বিশ্লেষণ করেন। মনুবাদী স্ট্র্যাটেজিটা কি করে সমাজে ঢুকিয়ে দিতে হচ্ছে, আপনার এই প্রশ্ন থেকে যদি আমি আপনার উত্তর দিতে যাই তাহলে আমাকে প্রথমেই বলতে হবে মনুবাদী স্ট্র্যাটেজিটা কি এবং সেটাকে কিভাবে ইনফিলট্রেট করা হচ্ছে। তো প্রথম কথা, কেন মনুবাদী সংস্কৃতি তাদের জরুরি। 1925 সালে যখন এরা তৈরি করছিল, মানে আরএসএস এর কথা বলছি, নিজেদের সংগঠন, তখনই এরা ঠিক করেছিল এরা হিন্দু রাষ্ট্র তৈরি। বিজেপির রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বুঝতে হবে বিজেপি কিন্তু কেবল ক্ষমতা দখলের রাজনীতি করে না। বিজেপি একটা দেশকে দখল, মানে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে
দেশ চালাতে পারলেই যে সে একটা তার কালমিনেশন পয়েন্টে পৌঁছে গেছে, এটা আদৌ তার নয়। আরএসএস এর পলিটিক্যাল ফ্রন্ট হিসেবে আমরা বিজেপিকে জানি। তো আরএসএস তাদের যে ভাবাদর্শ, সেটাকে রাজনৈতিক রূপদান করার দায়িত্ব নেয় বিজেপি। তো বিজেপি তখন ক্ষমতায় এসে কি করবে? যথারীতি তার ভাবাদর্শগুলোকেই কার্যকর করবে। এবং সেইটা করতে গেলে কি করবে? তার শিক্ষায়, তার সংস্কৃতিতে, তার ইতিহাসের মধ্যে এবং ইতিহাসের চেতনায় সেই মনুবাদী সংস্কৃতি, যেটা আপনি বললেন, সেটা ঢোকানোর চেষ্টা করবে। সেটা কি করে করবে? সেটা নানাভাবে করবে। একটা স্কুল পাঠ্যক্রমে কেবলই মাত্র হিন্দুদেরকে জায়গা তৈরি করে দিয়ে এই যে মুঘলদেরকে বিদেশি বলে চিহ্নিত করে, বা সমস্ত মুঘলরাই তো একমাত্র আমাদের দেশে মুসলিম প্রতিনিধি নয়। ইসলাম ইসলাম ধর্মের বহু শাসক, মানে সুলতানি আমল তার আগে এসছে, তার আগে আরো মানে যারা এসছে, আফগানরা এসছে। তো সখুন্দল পাঠান মোগল এক দেহ হলো লীন, এই যে রাবীন্দ্রিক মন্ত্র আমরা গ্রহণ করেছিলাম ভারতকে চেনার জন্য, যে বাঙালি, তারা এখন সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে বিজেপি। শত্রু মানে কি? মানে মানে প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। কারণ এই যে কালচারাল অ্যাগ্রেশন, যে কালচারাল চেঞ্জ, যে মডেল চেঞ্জ, তার ক্ষেত্রে অন্য কোনো রাজ্যের নিজস্ব কোনো ন্যারেটিভ নেই। তারা যা বলবে শুনবে এবং অনুবাদ করবে। হ্যাঁ, আছে, দ্রাবিড়দের নিজস্ব একটা কালচারাল ফ্রন্ট আছে, একটা কালচারাল আইডেন্টিটি আছে। সেই তামিলরা জন্য সেটা ভীষণভাবে তারা ভীষণভাবে তামিলরা তারা তাদের হুম। সেইখান থেকে এখনো সেভাবেই চালাচ্ছে, মানে চালাচ্ছে মানে প্রতিরোধটা চালাচ্ছে। কিন্তু বাংলায় এসে ওরা মানে মনে করছে, ওরা মানে বিজেপি কে বলছি, এই যে একটা ভাবছে যে বঙ্গ বিজয় করলে তাদের পুরোটা যেন আর্যাবর্ত বিজয় হবে। অর্থাৎ ভারতবর্ষকেও যদি ইতিহাস দিয়ে বিবেচনা করা যায়, দিল্লির শাসকরা চিরকালই ওই বিন্ধ্য পর্বতের তলায় গিয়ে আটকে যায়। দ্রাবিড়ের সভ্যতা, সংস্কৃতি বা দূরত্ব নানাবিধ কারণে ওইখানে তাদের প্রভাব প্রতিপত্তি একটু কমই থাকে। কিন্তু উপরে যতগুলো, মানে পাঞ্জাব থেকে মণিপুর পর্যন্ত, তারা সেটাকে আর্যাবর্ত বলে মনে করতে পারে তখন, যখন তারা তাদের নিজেদের শাসনে নিয়ে আসে। অথচ নৃতাত্ত্বিক ভাবে, আমি এটা খুব জোর দিয়ে বলছি, নৃতাত্ত্বিক ভাবে অতুল সুর প্রমাণ করে দিয়েছিলেন যে আমাদের সেই কনৌজ এলাকা থেকে, মানে এখনকার লখনৌ থেকে মণিপুর পর্যন্ত যে বাংলার যে ইতিহাস ছিল, হাজার বছরের বাংলা সংস্কৃতি, সেটা কিন্তু এই আর্য সংস্কৃতি থেকে আলাদা এবং দ্রাবিড় সংস্কৃতি থেকেও আলাদা। একটা আলাদা নেগ্রিটো বংশের মানুষরা, আমরা বাঙালিরা এখানে তৈরি হয়েছি, যারা অস্ট্রিক জাতি থেকে তৈরি হয়েছে। এটা অতুল সুরের লেখায় খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আমাদের মাথার খুলির গঠন দিয়ে ইত্যাদি দিয়ে। ফলে আমাদের কালচারালি, আমাদের ডিএনএ এর মধ্যে আমরা কিন্তু চিরকালই ওই আর্যাবর্তের যারা রুলার, তাদের সঙ্গে আমরা কিন্তু একটা দ্বিমত পোষণ করি, এবং আমরা আমাদের চেতনায়, ইতিহাসে, সংস্কৃতিতে সব দিক থেকে কিন্তু আমরা একটা ডিফারেন্ট ন্যারেটিভ নিয়ে চলি। যেমন আমাদের দুর্গাপুজোটা কিন্তু ওদের দুর্গাপুজো থেকে আলাদা, আমাদের সরস্বতী পুজোটা কিন্তু ওদের মানে আর্যাবর্তের সরস্বতী, মানে হিন্দি বলায় যেটাকে আমরা এখন বলছি। এই হিন্দিতে ওখানে 4 হাতের সরস্বতী, এটা আমাদের 2 হাতের আমাদের সরস্বতী পুজোটা আলাদা। আমাদের ওখানকার আমাদের উমা কনসেপ্টটা ওটা নেয় না। হ্যাঁ, এমনকি রামায়ণটা আমাদের আলাদা, আমাদের কৃত্তিবাসী রামায়ণ। তা আমাদের বাংলার হাত আজকে বিজেপি যে জায়গাটা চাইছে এবং যেখানে আটকেও যাচ্ছে, এই একটাই জায়গায়। যার জন্য ওই অমিত শাহের কথাটা, যে বঙ্গ বিজয় করলে ওদের কমপ্লিট হবে, ওদের বঙ্গ বিজয়টা আমি মনে করি না। যদি এইবারে আসন্ন ভোটে যদি যদি ওরা পুরোপুরি ক্ষমতায় পশ্চিমবঙ্গে এসেও যায়, ওরা মনে করবে কি না সন্দেহ আছে যে ওদের বঙ্গ বিজয় হয়েছে। কারণ বঙ্গ বিজয় মানে ওদের হচ্ছে বঙ্গের কালচারাল এলিমিনেশন, কালচারালি বাংলাকে মুছে দেওয়া। এবং এটা কিভাবে হচ্ছে? সাংঘাতিক ভাবে হচ্ছে। এবং সেটাকে আমাকে বলতে হলে একটা, তার আগে মাঝখানে আমি একটা ঘটনা বলে ফেলি, যে বাঙালি আত্মবিস্মৃত জাতি, বাঙালি নিজের মেরুদণ্ডকে খুঁজে না নিয়ে অন্যের কাছে পদলেহন করতে তার ইতিহাস বলে সে ভালোবাসে। ক্লাইভ যখন এসেছিল, ক্লাইভকে পদলেহন করতে চেয়েছিল। মুঘলরা যখন এসেছিল, মুঘলকেও লড়াই না করে অনেকেই আত্মসমর্পণ করতে চেয়েছিল। তো আমাদের মধ্যে একটা আত্মসমর্পণের একটা প্রবণতা রয়েছে।
যদিও আমাদের মধ্যে ডিএনএ তে লড়াই করবার এটাও আছে, ওটাও আছে, দুটোই আছে। তো এবারে নির্বাচনের মুখে দাঁড়িয়ে আমি এই দুটো খুব সুন্দর দেখতে পাচ্ছি। তার কারণ আজকে আপনি জেন ওয়াই, যা আমি একটু সাংবাদিকতা করার সূত্রে বা আমার নিজের লেখালেখি করার সূত্রে আমি একেবারে 20 বছর বয়স থেকে 70 বছর বয়সের মানুষের কাছে একদম গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে নিত্যই আমি একটা সমীক্ষা চালাই। রাস্তায় ঘাটে চলতে ফিরতে, বাসে, ট্রামে, ভ্যানারা, সবার সঙ্গে একটু কথা বলার সুযোগ খুঁজে নিই এবং তাদের বক্তব্যটা জানার চেষ্টা করি। দুটো ঘটনা, তিনটে ঘটনা আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শককে বলতে চাই। বাঙালির মনে রাখা উচিত 2021 সালে আমরা একটা দীপক সাহা না দীপক ঘোষ, তার একটা ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছিলাম, এবং সেটা এখন পরবর্তীকালে বঙ্গদর্শন পত্রিকা তার থেকে একটা খবরও তৈরি করে, যার জন্য আমরা জানতে পারি যে যে আন্দামানে বাঙালি বিপ্লবীরা শত শত অত্যন্ত মানে নারকীয় অত্যাচারের বলি হয়েছে ব্রিটিশের, এবং প্রাণ দিয়েছে, পাগলও হয়ে গেছে অনেকে, তাদের স্বাধীন ভারত সরকার সম্মান জানাতে ফলকে নাম লিখে রেখেছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসবার পর সেখান থেকে 400-র বেশি বাঙালি বিপ্লবীদের নাম মুছে দিয়েছে। ভয়ঙ্কর কথা আপনি বললেন যে বাঙালি বিরোধিতার যে সব থেকে, আমি আপনাকে সেই 4 ছবি আমি আপনাকে এই মুহূর্তে বলছি, গুগলে যান এবং এই কথাটা যে কেউ লিখে দিক যে আন্দামানে এই স্মারক ফলক থেকে বাঙালি বিপ্লবীদের নাম কি আছে, দেখলেই এআই থেকে দেখিয়ে দেবে কি ছবি কি ইত্যাদি। বঙ্গদর্শন তার পরিষ্কার রিপোর্টটা দিয়েছিল। যাই হোক, আমার প্রশ্ন, বাঙালি এটা জানার পরেও তাহলে এই বাঙালি বিরোধী শক্তিকে কি করে মনে করতে পারে যে সে বাঙালির উন্নতি করতে পারে? যারা বাঙালি বিপ্লবীদের মানে যারা প্রাণ দিয়েছে, আত্মত্যাগী বাঙালি বিপ্লবী, যারা ক্ষমতার রাজনীতি করতে আসেনি, যারা কোনোভাবে কোনো ব্লকে তাদের বিরোধিতা করেনি, যারা দেশ স্বাধীন করতে এসেছে, তাদের নামটা মুছে দেওয়ার মধ্যে দিয়ে যে হিংস্র মানসিকতা, যে বাঙালি বিরোধী হিংস্র মানসিকতা বিজেপি প্রতিষ্ঠা করেছে, তার জবাব আজকে বাঙালিকে বিজেপি কি দিতে পারে? এই প্রশ্নটা বাঙালির করা উচিত ছিল, কিন্তু কোনো বাঙালিকে দেখছি না করছে। কোনো বড় মিডিয়াতে এ নিয়ে বড় কোনো লেখালেখি আমার চোখে পড়েনি। দ্বিতীয় পয়েন্ট, সঞ্জয় বাবু খুবই খুবই সুন্দর আপনি কথা বললেন। বাঙালি বিরোধী কিরকম ভাবে এই সংস্কৃতি, তার একটা খুব বড় উদাহরণ আপনি দিলেন। আমি এবার অনিন্দ্য বাবুর কাছে আসবো। অনিন্দ্য বাবু, যে এই যে আরো কিছু বলার আছে, আপনি বাঙালি, সময় দিলে আমি বলবো। আমি বাঙালি বিরোধিতার যে একটি কথা, একটা খুব অদ্ভুত উদাহরণ দিলেন যে সঞ্জয় বাবু, এরকম তো অজস্র উদাহরণ আমরা এখন পথে ঘাটে দেখছি, খাদ্যাভ্যাস নিয়ে, পোশাক নিয়ে, কথাবার্তা নিয়ে। এবং আমরা যে বৃত্তের মধ্যে থাকি কলকাতা শহরের, এবং কলকাতা যেহেতু বাঙালিদের প্রায় সাংস্কৃতিক রাজধানী, আমি বাঙালি বলতে এ বাংলার বাঙালিদের বলছি, সাংস্কৃতিক মননের রাজধানী, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা চূড়ান্ত আগ্রাসন ঘটেছে উত্তর ভারতীয় সংস্কৃতির এবং হিন্দি সংস্কৃতির। আপনি যখন কোনো জায়গায় রেস্টুরেন্টে যাই বা মলে যাই, সেখানে বাংলা কথা প্রায় বাঙালিরাই বলে না। আমি দোকানে গিয়ে দেখেছি, রেস্টুরেন্টে গিয়ে দেখেছি, ওয়েটার এসে জিজ্ঞাসা করছে কে আলেঙ্গে। তারপরে আমি বললাম, ভাই তুমি কি বাঙালি? বলে হ্যাঁ বাঙালি। কেন তুমি হিন্দিতে বলছিলে কেন? বলে এখানে সবাই বলে। তো এই যে আমি দেখতে পাচ্ছি, এইটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? হ্যাঁ, সেটাও একটা প্যাটার্ন। যেমন আপনি প্রথম প্রশ্নে করলেন যে প্যাটার্নটা কি, এটাও একটা প্যাটার্নটা হচ্ছে বাঙালি যেন নিজেকে হীনমন্য মনে করে, যে আচ্ছা বাবা একটুখানি বাংলা কথা বলবো। এটা আমরা বিভিন্ন আমাদের কন্টেম্পোরারি সময়েও শুনেছি, আজ থেকে 20-25 বছর আগেও, যে মানে হয়তো তাদের ছেলে মেয়ে হয়তো খুব ছোট, স্কুলে টুলে পড়ে, তার মা কি বাবা হয়তো একটু গর্ব করেই বলছে যে আমার ছেলেটা না ভালো বাংলা লিখতে পারে না, কিন্তু কিন্তু সেখানে অন্য একটা ছিল ভাষা যে লেখে। বাঙালি হ্যাঁ, চিরকালীন দ্বিভাষিক, এবং বাঙালি ইংরেজি সংস্কৃতিটাকে প্রথমে গ্রহণ করেছিল। আমরা জানি যে আমাদের বাড়িতে বলা হতো স্টেটসম্যান পড়ো, ইংরেজি শেখো। ইংরেজিটাকে তারা মনে করেছিল যে এটাই আমাদের উন্নতির রাস্তা, আমাদের সংস্কৃতির বিকাশ হবে এতে, আমরা আধুনিক উদারীকরণ, গণতন্ত্র শিখবো, আরো অনেক কিছু শিখবো, বিজ্ঞান শিখবো। কিন্তু আমরা তখন, আমাদের সময়, আমরা এই কথায় কথায় বলতাম যে এই অবাঙালি সংস্কৃতি আমাদের নয়। কিন্তু এখন হ্যাঁ, যেন ইংরাজিটার চেয়ে অনেক বেশি হয়ে গেছে, যে হিন্দি
হ্যাঁ, এবং হিন্দিভাষী মানুষেরা মনে করছে যে আমরা আর কিছুদিনের মধ্যেই এই বঙ্গবিজয় যদি হয়ে যাবে, এবং তারা মনে করছে, একদম রাস্তাঘাটে বলছে, আপনি ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করে অনেকের মুখে শুনতে পাবেন যে তারা বলছে যে এইবার আমরা বাঙালিদের দেখে নেব। হ্যাঁ, সব বাংলাদেশি, বাংলায় কথা বলা বের করে হ্যাঁ, দেবে আমি বাংলাদেশি। সেটা, এই হ্যাঁ যে এই যে আমি এইটা বলতে চাইছি যে এইটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি এই জন্য সূত্রপাতের কথাটা বললাম। সূত্রপাতটা আমরা 20-25 বছর আগেই শুনেছি। ইংরেজি সে শিখতেই পারে, অন্য ভাষাও শিখতে পারে, কিন্তু বাংলাটা আমি ভালো জানি না, সেটা সে গর্বের সঙ্গে বলে, সেটা সে একটা শ্লাঘার সঙ্গে বলে। এইটা ভীষণ একটা মানে এখান থেকেই তার কিন্তু পতনের সূত্রপাত। এবং আমাদের যে বাঙালি উচ্চবর্ণ, আমি বারবার বলছি উচ্চবর্ণ, উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত, তাদের একটা বড় অংশ, তারা আগে ছিল কলোনিয়াল মাইন্ড, এখন তারা ভীষণ রকম ভাবে, এবং তারা সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসে। মাঝখানে যেহেতু আমাদের দেশভাগ এবং নানা রকম অর্থনৈতিক বিপর্যয়, মন্বন্তর, এসবের কারণে বাঙালি মধ্যবিত্ত একটা ভীষণ রকম ভাবে ধাক্কা খেয়েছিল। ফলে তারা কিছুটা বাম ভাবাপন্ন হয়েছিল, বাম আন্দোলনে এসেছিল, তারা অন্যান্য শ্রেণীর মানুষের সঙ্গে একটা একাত্ম বোধ করেছিল। কিন্তু যখন তাদের আবার কিছুটা অবস্থা ফিরতে শুরু করলো, এবং এরা যেহেতু ডমিনেটিং ক্লাস, মানে চিন্তা ভাবনার দিক থেকে সংবাদপত্রের জগতে, টিভির জগতে, মিডিয়ার জগতে, বিভিন্ন কথাবার্তার জগতে, গল্প, উপন্যাস, সাহিত্যে, সিনেমায়, নাটকে এদের যেহেতু একটা ডমিনেটিং রোল থাকে, ফলে এদের ভাবনাগুলো কিন্তু আবার তখন দেখা গেল যে বাংলা বিরোধী হতে শুরু করলো। আজকে বিজেপি সেই জায়গাটাকেই ধরেছে। এই যে বাংলা বিরোধী উচ্চবর্ণ, উচ্চবিত্ত, মধ্যবিত্তের একটা বড় অংশ, এদের মধ্যে তাহলে এবারে বাংলা বিরোধিতাটাকে চাগিয়ে তোলো, হিন্দুস্থানি বা যেটা হিন্দু এবং হিন্দিটাকে ঢোকাও। কারণ হিন্দির এখন যে সিনেমার মার্কেট, বা হিন্দির তো একটা বাজার আছে, হিন্দি ফিল্মের একটা বাজার আছে, হিন্দি ফিল্মের একটা আন্তর্জাতিক বাজারও আছে। ফলে হিন্দি বলাটাও তার কাছে একটা খুব গর্বের বিষয় হয়ে উঠলো, শ্লাঘার বিষয় হয়ে উঠলো। এবং সেইটাকে তারা বিভিন্নভাবে ইম্পোজ করতে শুরু করলো। এবং আগে যেটা ছিল ইংরেজি না জানা মানে আমি হীনমন্যতায় ভুগছি, এইটা আস্তে আস্তে পরিণত হলো আমি ইংরেজিও জানি না, হিন্দিও জানি না, আমি খুব হীনমন্যতায় পড়ে গেলাম। এই যে বাঙালির একটা সাংস্কৃতিক বিপর্যয়, এটার পেছনে এই উচ্চবর্ণ, উচ্চবিত্ত, ভদ্রবিত্ত, মধ্যবিত্ত বাঙালির একটা বিরাট ভূমিকা। এবং তারা সবসময় আমাদের দেশের যে কৌলিন্য প্রথার তারা সমর্থক ছিল, মনুবাদের সমর্থক ছিল, এবং তারাই চৈতন্য মহাপ্রভুর আহ যে সংকীর্তন আন্দোলন, যেটা হরিনামের আন্দোলন, তার বিরোধিতা করেছিল। এরাই বিবেকানন্দ যখন ফিরলেন শিকাগো বক্তৃতা দিয়ে, উনাকে সভা করতে দেয়নি, এনারাই রামকৃষ্ণদেব সম্পর্কে যা তা কথা বলতেন, রবীন্দ্রনাথ সম্পর্কে যা তা কথা বলতেন। এবং এরাই কিন্তু, এবং এদেরই পান্ডা ছিল চন্দ্রনাথ বসু বলে একজন, যিনি 1894 সালে সেই হিন্দুবাদ বলে একটি বই লিখেছিলেন, যে বইয়ে তিনি ওপেনলি প্রভোগ করেছিলেন, বলেছিলেন যে বাঙালি মেয়েদের 10 বছরের মধ্যে বিয়ে দেওয়া উচিত, বিধবা বিবাহ খুব খারাপ, বাল্য বিবাহ খুব ভালো, বহু বিবাহ করে হিন্দু মহিলাদের বাঁচানো উচিত, এইসব তিনি বইয়ে লিখে প্রচার করেছেন। ফলে এই প্রভাবটা সবসময় ছিল। এইটাকেই আরএসএস এবং বিজেপি কাল্টিভেট করে, কালচার করে এদেরকে ধরেছে। তার সঙ্গে যেটা হয়েছে, আমাদের একটা যে মধ্যবিত্ত, যেটা যেটা বামাচারী, যারা বাম অংশ ছিল, সিপিএম ইত্যাদি বিভিন্ন দল করত, তাদের একটা বড় অংশ, তারা প্রথমে ভাবলো, তাদের মধ্যেও এ ধরনের ভাবাবেগ ছিল, হিন্দু ভাবাবেগ আছে সুপ্তভাবে। তারা দেখলো যে তৃণমূলকে আটকাতে গেলে আমাকে বিজেপির পক্ষে যেতে হবে। কেন সেটা আমি বুঝিনি। এক সময় তো এখানে কংগ্রেসের শাসন ছিল, কংগ্রেসের বিরুদ্ধেও বামেরা লড়েছে, বামেরা ভোটে জিতে হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে বামেরাই নিজেদের কনসলিডেট করতে পারে, কিন্তু তারা গিয়ে বিজেপিকে সবাই দলে দলে ভোট দিল। এটা যে শুধু তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য ভোট দিল তা নয়, তাদের মধ্যে সুপ্তভাবে এই হিন্দু যে ভাবাবেগটা, যে হিন্দু মনুবাদী যে ভাবাবেগটা, সেটা প্রবাহমান ছিল, এবং সেটা তাদের চাগিয়ে উঠলো। তারা সব মানে দেখতে পেল যে আবার বোধহয় সেই বোধহয় কৌলিন্য প্রথা ফিরে আসতে পারে, আবার আমরা সস্তায় শ্রমিক পেতে পারি। কারণ বাম আন্দোলনের ফলে নিম্নবর্ণের মানুষের ক্ষমতা বেড়েছিল,
হ্যাঁ, বিভিন্ন মানুষের প্রান্তিক জনগণের ক্ষমতা বেড়েছিল, তারা অনেকটা দর কষাকষি করতে পারতো। কাজের মানুষ, যেটা মধ্যবিত্তরা ডিপেন্ড করে, হ্যাঁ, বিদেশে কিন্তু কাজের মানুষ পাওয়া যায় না, এখানে ডিপেন্ড করতো, কারণ তারা সস্তায় পাওয়া যেত। তাদেরও মুখ ফুটেছে, তারাও তাদের দরদাম বাড়াচ্ছে, মজুরি বাড়াচ্ছে। এতে করে তারাও বিরক্ত হচ্ছে যে আমি একটু সস্তায় একটু বাড়ির লোকের একটু কাজের লোক পেতাম, সেটা এখন পাচ্ছি না, তাহলে হিন্দুত্ব এলে আমি পেতে পারি। এই ধরনের নানান রকম ভাবে এই একটা প্যাটার্নের মধ্য দিয়ে এগোতে এগোতে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যেহেতু অধিকাংশ বাঙালি উদার মনোভাবাপন্ন এবং তারা অত্যন্ত সর্বধর্ম সমন্বয়ে, বিশেষ করে নিম্নবর্ণ হিন্দু এবং ইসলাম ধর্মাবলম্বী এবং অন্যান্য মাইনরিটি, তাদের অধিকাংশ যেহেতু খুব উদার মনোভাবের হয়, তাদেরকে মানে ওদের সমর্থন না পেলে তো এখানে মেজরিটি পাবে না। ফলে এবারে এসআইআর করো, এসআইআর করে তাদের নাম করো, বাদ দাও, তাদের নাম ছেটে দাও। হ্যাঁ, এই সমস্ত প্রক্রিয়া শুরু হলো। আর এটা মানে প্যাটার্নটা একটা কন্টিনিউয়াস প্যাটার্ন, এটা কন্টিনিউয়াস প্যাটার্ন। আমি সঞ্জয় বাবুর কাছে যাব যে আমাদের সময় অনেকটাই কমে এসছে, খুব সংক্ষেপে এবার আমাদের সারতে হবে। সেটা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে এই যে বাঙালির জাতির উপরে হামলা বলে যে, যেটা একদম তাত্ত্বিক জায়গায় ছিল, এখন আমরা তার নানা রকম ইয়ে দেখতে পাচ্ছি, কখনো এসআইআর করে হোক বা অন্য কোনো হোক, বাঙালির উপর নিরন্তর হামলা। এইটা কি আপনার মনে হয় যে এটা শুধু এই আগামী ভোটের মধ্যে থাকবে, তারপরে সেটা সেটা অনেকটা সেটা অনেকটা কমে আসবে তার তীব্রতা, যদি ভোটের রেজাল্ট তাদের পক্ষে না যায়? বা উল্টোটাও হতে পারে, ভোটের রেজাল্ট যদি তাদের পক্ষে না যায়, তার তীব্রতা কি আরো বাড়বে? এইটা কি আপনার মনে হয়? বিজেপির রাজনীতির সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আমি এটা প্রথমেও বললাম, আপনার প্রথম সেটা আরএসএস এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু বিজেপি তো একটি ক্ষমতা, বিজেপি তো একদম গদি ছাড়া কিছু করে না। বিজেপির প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সারা বছর বিজেপি গদিতে এসে কি করবে, দ্যাট উইল বি ডিসাইডেড এন্ড হ্যাজ বিন ডিসাইডেড বাই আরএসএস অলরেডি। তারা একটা ইমপ্লিমেন্টেশন অর্গানাইজেশন, তারা তাদের কাজটা হচ্ছে কাজটা করা। আমি বলতে চাইছি এই মুহূর্তে তাহলে বাঙালির সামনে কি করণীয়? বাঙালি যদি একটা ডিসিশন নেয়, সামনে তারা তিনটে ভাবে বাঙালিকে আক্রমণ করছে, যেটা বাঙালি নিজেও বুঝতে পারছে না। একটা হচ্ছে বাঙালিকে প্রথমত বাঙালির মধ্যেই বিভাজন ঘটিয়ে দিয়েছে খুব সাকসেসফুলি। আজকে মুর্শিদাবাদে যদি কোনো অসন্তোষ হয়, সে এসআইআর এর নাম না উঠলেও বা যাই হোক, কলকাতার লোকরা বলবে ওটা বাংলাদেশি লোকদের অধ্যুষিত জায়গা, যার জন্য বাংলাদেশিরা ঢুকে বসে আছে। এই এসআইআর এর পক্ষে প্রচুর বাঙালি যাদের নাম কাটা যাচ্ছে, খুব আহ্লাদে তারা আহ্লাদিত। ঠিক যেমন ভাবে আসামেও আমরা দেখেছি এনআরসি প্রক্রিয়ার সময়, এনআরসিতে যে বরাক উপত্যকায় বাঙালি অধ্যুষিত জায়গায় বাঙালির বিরুদ্ধে মিছিল করেছে, যাতে নাম কাটার পক্ষে। এবং এখানে গতকালকে ডিটেনশন ক্যাম্পের নোটিফিকেশন হয়েছে এই পশ্চিমবঙ্গে তৈরি করবার জন্য। এই ডিটেনশন ক্যাম্পে কাকে নিয়ে যাওয়া হবে? স্বামীর নাম আছে, হয়তো স্ত্রীর নাম নেই, ভবিষ্যতে দেখা গেল তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু তার জন্য গোটা বাঙালিকে আমরা যেমন দেখেছি যে এক পয়সা ট্রাম বাড়ানোর জন্য 14টা ট্রাম পুড়িয়ে দেওয়ার যে ঐক্যবদ্ধ আন্দোলন, সে যেভাবেই হোক, ভুল হোক ঠিক হোক, নকশাল আন্দোলন, যে রাস্তায় নেমে যে আন্দোলন মিছিল নগরী কলকাতার বুকে, আপনি দেখবেন কি যে এসআইআর বিরোধী কোনো মিছিলে হাজার হাজার বাঙালি আসছে না? কার দ্বিধা বিভক্ত। বাঙালিকে দ্বিধা বিভক্ত করতে পেরে গেছে অলরেডি এরা। কেন? তাদের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে, বাঙালির মধ্যে প্রচুর বাংলাদেশি রয়েছে। এটা হচ্ছে প্রথম। এবং এই ন্যারেটিভ দিয়েই বাঙালিকে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, আপনি বলুন। হ্যাঁ, এই ন্যারেটিভ দিয়েই বাঙালিকে গোটা ইন্ডিয়া পার্সপেক্টিভে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে আজকে যদি আমি ছত্তিশগড়ের কোনো একটা স্টেশনে নেমে হিন্দিতে কথা বলতে না পারি, তাহলে ভেবে ফেলা হতেই পারে আমি হয়তো ঢাকার কোনো লোক, বাংলায় কথা বলি, তাই আমি চলে এসেছি। মানে যে বাঙালি ভালো হিন্দিতে কথা বলতে পারে না, সে এদেশে না। যে বাংলায় কথা বলে সে বাংলাদেশি। এবং যার জন্য বাংলা মানে বাংলাদেশি। কলকাতাতেও হচ্ছে, কলকাতাতেও এখন অনেক জায়গায় আপনাকে হিন্দি কথা না বলতে পারলে তারা করে না, হিন্দি মে বলিয়ে, এটা অনেক জায়গায় ব্যাংকে গেলে শুনতে পাবেন।
ব্যাংকের না, আমি টেবিলের আমি ওপর তো। এর জন্য আমি হ্যাঁ, একটাই ধারণ করবো, আমি অমিত শাহ কি করছে বা মোদি বা আরএসএস কে দায়ী করব না। আমার পাড়ায়, আমি একটা মফস্বল এলাকায় থাকি, আমার পাড়ায় 6টা ব্যাংক আছে। সেখানে আমি দেখতে পাচ্ছি, হ্যালো, শোনা হ্যাঁ, যাচ্ছে? বলুন 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 বলুন, শুনতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা করে নন বেঙ্গলি স্টাফকে আনা হয়েছে, কেউ ম্যানেজার, কেউ ডেপুটি ম্যানেজার র্যাঙ্কে, বা কেউ এমনি ক্লার্ক, পাশে একজন আছেন, কিন্তু সমস্ত স্টাফরা তার সঙ্গে হিন্দিতেই কথা বলে। তার সে হিন্দি বাংলা বলে না, একজন, সে বাংলা বলে না। সে বাংলা কোনোদিন বলে না। তার কাছে সবাই এসে বলে, আমরা কোনো কাজে গেলে তার কাছে জিজ্ঞাসা করতে হলেও বা তার কাছে তিনি চল নিজের ভাষায় স্টিক করে থাকেন। আর একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলছি, প্রায় দিনই নানা রকম কমার্শিয়াল ফোন আমার কাছে এমনি মোবাইলে আসে মার্কেটিং করবার জন্য, আদার ব্যাংক মানে আদার দেন বাংলার বাইরে থেকে। যারা আমাকে হিন্দিতে বলেন, আমি তাদেরকে বলি আপনি বাংলায় বলুন অথবা ইংরেজিতে বলুন। তারা কোনোদিন হিন্দি ছাড়া কিছু বলেন না, ফোনটা কেটে দেন। হিন্দি অস্মিতা নিয়ে হিন্দিরা যেভাবে বাঙালিকে ব্যবহার করছে, আমি শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায় একটা কথা, আমি প্রতুলবাবু আমার খুব বন্ধুস্থানীয় মানুষ ছিলেন, তার সঙ্গে আমরা দীর্ঘ আলাপের একটা বইও আমার বেরিয়েছে, সেখানে আমার লেখাও আছে। প্রতুলবাবু যে এলাকাটায় থাকতেন সেটা হচ্ছে একদম কলকাতায়, মানে ওই কাঁকুরগাছি এলাকা। তা প্রতুলবাবু বলছিলেন যে আমার এলাকায় চারপাশে ফ্ল্যাট বিক্রি বাঙালিকে দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ আমরা মাছ খাই তাই। এবং আমার এটা আজকে বলেননি, ওটা না 5 বছর আগে বলেছিলেন। হ্যাঁ, এটা আমার লেখা আছে, প্রতুলবাবুর নাকে মুখে ওনার সংলাপেই লেখা আছে, ছাপানো বইতে। তার মানে উনি বলছেন যে আমরা এখানে বাঙালিরা, এবং যারা প্রমোটার তারা বলছে ঠিক আছে বাঙালি আসবে না, আমার বাঙালিই থাকবে, কারণ পয়সা। এবার লাস্ট পয়েন্টে আমি আসি, আপনার সময় খুব কম এই চ্যানেলে, তো আমরা 16 পাতা প্রবন্ধ লিখতে পারবো না। আমরা পয়েন্টে একটু কথা বলি, কেন, কিসের জন্য বাঙালি এই পদলেহনে অভ্যস্ত না, আগ্রহী হয়ে উঠেছে। আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল হিসেবে বলছি, আমার কাছে গার্জিয়ানরা এসে বলে বাংলা নেব না, হিন্দি দেব। আমার এলাকাটা, আমার স্কুলটা বনগায়, বনগা অনেক দূরে, এটা কলকাতা শহর নয়। এখানে সাধারণ মানুষ বাংলায় বাস করে, বাঙালি থাকে এখানে, একজনে হিন্দি স্থানীয় নেই, কেউ নেই এখানে, কোনো দোকানে গিয়ে হিন্দিতে কথা বলতে হয় না। কিন্তু তাদের একটা বাঙালির মধ্যে, যারা বাঙালি তো চাকুরিজীবী বাঙালি, বা ব্যবসা করতে গেলেও বাঙালি বুঝেছে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, হিন্দি শিখতে পারলে চাকরি বা ব্যবসাতে আমরা টিকতে পারবো বা এগোতে পারবো। এই ভয়ে থেকে এই হীনমন্যতা তৈরি হয়েছে যে আমি যদি বাংলা না জানলেও চলবে, হিন্দি না জানি, আমি টিকতে পারবো না, আমার সন্তানকে দাঁড় করাতে পারবো না। এই জায়গাটা অর্থনৈতিক একটা মানে যখন ব্রিটিশরা এসেছিল তখন বাংলা তার নিজের শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়ে ব্রিটিশটাকে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছিল। এটা নয় যে ইউরোপিয়ান দর্শনকে তার খুব ভালো লেগেছিল তাই, আসলে ব্রিটিশের চাকরি পেতে সুবিধা হবে তাই। এখানেও তাই সেম থিং প্লে করছে। হিন্দি জানলে হিন্দুস্থানীদের সঙ্গে ব্যবসা করতে সুবিধা হবে, হিন্দি জানলে কর্পোরেটে চাকরি হবে। এবং এর পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে 34 বছরের বাম সরকার এবং 15 বছরের মমতা সরকারের ব্যর্থতা, যারা বাংলায় শিল্প তৈরি করতে পারেনি। আজকে বাঙালি ছেলেমেয়েরা এই জন্য হিন্দি শিখে বাইরে যেতে বাধ্য হবে বলে বাঙালি ছেলেমেয়েদের বাবা মারা বাংলাকে না দিয়ে ইংরেজি স্কুলে ভর্তি করছে, এবং ইংরেজির পরে দ্বিতীয় ভাষা হিসেবে বা হিন্দিকে পছন্দ করছে, বাংলা তারা নিচ্ছে না। সঞ্জয় বাবু, আমি শেষ প্রশ্নটা আমি অনিন্দ্য বাবুর কাছে যাব, একদম সময় প্রায় শেষ। আমি লাস্ট যে প্রশ্নটা করব যে এই মুহূর্তে আমরা যেরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি, যে আর কিছুদিনের মধ্যেই আমরা নির্বাচনে যাব, এবং নির্বাচনের পরে দুটো জিনিস হতে পারে, যে সমস্ত মানুষ মনে করলেন যে বিজেপিকেই সরকারে আনা দরকার এবং বিজেপি সরকার তাদের নিয়ে এলেন, অথবা উল্টোটা হতে পারে যে বিজেপিকে তারা প্রত্যাখ্যান করলেন এবং সেখানে অন্য কোনো সরকার রয়ে গেল, যে বর্তমান শাসক দল হতে পারে বা অন্যরকম সরকার হতে পারে। তো এই দুটো সম্ভাবনার মধ্যে যেটাই হোক, বিজেপি তাদের যে এই যে বাঙালির প্রতি যে তাদের যে মনোভাব, যাদের বিদ্বেষ, হ্যাঁ, এই যে ঘৃণা, তা থেকে কি কিছু বিন্দু মাত্র তারা সরে আসবে? আমি যে প্রশ্নটা সঞ্জয় বাবুকে রেখেছিলাম, এটা জাস্ট আপনাকে আবারও রাখলাম। না না, সরে আসার কোনো প্রশ্নই নেই, কারণ তারা তো গোটা
মানে বাঙালি জাতির যে ঐতিহ্য পরম্পরা সেটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে তাদের ন্যারেটিভের মধ্যে বাঙালিকে পুরে দিয়ে তারা একটা নতুন বাঙালি সমাজ, একটা নতুন তাদের হিন্দুবাদী সমাজ গড়তে চাইবে। ফলে বাঙালির সব কিছু হারিয়ে যাবে। এবং মানে এক্ষেত্রে বলবো, বিজেপির আমাদের এখানে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। এসআইআর করে তারা বহু ভোটারের নাম বাদ দিয়েছে। শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে। ট্রাইব্যুনাল এখনো বসেনি। ট্রাইব্যুনাল বসুক না বসুক, সুপ্রিম কোর্ট কি রায় দেয়, হয়তো কিছু বাঙালি বাদও যাবে। তার মধ্যেও যেটা এখন যে আমি চারপাশে যেটা দেখছি, যে বিশেষ করে নিম্নবিত্ত বাঙালি, নিম্নবর্ণের বাঙালি, তারপরে অন্য ধর্মের বা যেটা ইসলামপন্থী বাঙালি, খ্রিস্টান বাঙালি, এই যে বৃহৎ বাঙালি সমাজ, এরা কিন্তু বৃহৎ বাঙালি সমাজ। এবং আমরা যে বাঙালি সমাজের মধ্যে বাস করি সেটা কিন্তু সংখ্যালঘিষ্ঠ বাঙালি সমাজ, উচ্চবর্ণ, মধ্যবিত্ত বা ভদ্রবিত্ত বা তথাকথিত উচ্চবিত্ত, হ্যাঁ, আরবান কিছুটা, সেমি আরবানও উচ্চবর্ণ আছে। এটা মূলত উচ্চবর্ণের রাজনীতি, কৌলিন্য প্রথার রাজনীতি। এদের জয়ের কোনো সম্ভাবনা নেই। এবং আজকে এটা একদিকে যেমন রাজনৈতিক লড়াই, সাংস্কৃতিক লড়াই, সামাজিক লড়াই, ভাষার লড়াই। এবং আজকে বাংলা ভাষাকে জোরের সঙ্গে আজকে এই লড়াইটাকে নতুনভাবে সংগঠিত করতে হবে। এবং এবং আমার ধারণা পশ্চিমবঙ্গে বিজেপির একটা হিউমিলিয়েটিং ডিফিট হবে। এবং এই ডিফিট হওয়ার পরে যেমন আপনার সোভিয়েত ইউনিয়নে যেমন স্টালিনগ্রাদে হিটলারের বাহিনী প্রথম পরাজয় ফেস করেছিল, তারপর সেখান থেকে পিছু হটতে হটতে তাদেরকে ওই লাল ফৌজ একেবারে মানে দেশের বাইরে গিয়ে তাদের সার্বিক পতন হয়, সেরকম বাংলা হবে স্টালিনগ্রাদ। বাংলাতে যে বিজেপির পতন হবে, সেই পতন সারা দেশে ছড়িয়ে পড়বে। কারণ লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে যে 4টে রাজ্যে বিজেপি জিতেছে, ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারেনি কারণ ঝাড়খণ্ডে এসআইআর হয়নি। কিন্তু যে 4টে রাজ্যে জিতেছে সেখানে এসআইআর না করেও ভোটের ম্যানিপুলেশন, 4 মাসে মহারাষ্ট্রে 48 লক্ষ ভোটারের নাম যোগ করেছে, বিহারে এসআইআর করে ম্যানিপুলেশন করেছে, দিল্লিতে করেছে, হরিয়ানায় করেছে। বিরোধীরা কিচ্ছু ধরতে পারেনি। ভোট হয়ে যাওয়ার 6 মাস 1 বছর পরে বলছে ভোট চুরি। কিন্তু আমাদের এখানে আমি এটা মমতা ব্যানার্জিকে সাবাসি দেব যে তিনি প্রথম রাতেই বিড়াল মারার চেষ্টা করেছেন। এসআইআর এর এই দুষ্কর্মটাকে তিনি ধরে তার মতো করে একটা রাজনৈতিক একটা লড়াইয়ের একটা বার্তা দিয়েছেন। এবারে মানে কোন দিকে কি হবে সেটা আমাদের আগামী দিনে দেখতে হবে। আমি একদম শেষকালে একটি প্রশ্ন আপনার, এটা আমি সেই সূত্র ধরেই সঞ্জয় বাবুকে একদম শেষ করতে বলবো, যে যেটা অনিন্দ্য বাবু বললেন যে এখানে বিজেপির এই যে আগ্রাসন তা সফল হবে না এবং তারা এখান থেকে একটা উল্লেখযোগ্য পতন এখান থেকে তাদের শুরু হবে। আপনি এই ব্যাপারে আপনার মতামত যদি খুব সংক্ষেপে, মানে 2-1 শব্দের মধ্যে যদি বলেন, একদম শেষ, আমরা এটা দিয়ে অনুষ্ঠান শেষ। দেখুন, আমি আপনার বিষয়টাকে নিয়েই বলছি। আমি বিপিন চন্দ্র পালের কথা দিয়ে শেষ করছি। বিপিন চন্দ্র পাল বলে, আমি প্রথম কথা বলি যে এইবারের ভোটকে কেন্দ্র করে আমার কিছু বলার নেই। কারণ ভোট ঠিক করবে ভোট সাধারণ মানুষ, বাঙালিরা বলতে আমরা যে আলোচনা করছি তার মধ্যে একটা অত্যন্ত উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যেন গ্রাম বাংলাকে ভুলে আলোচনা করলাম এতক্ষণ, এটা আমার মনে হয়েছে। কারণ আমাদের ভাবনা চিন্তার মধ্যে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, আমরা গ্রাম বাংলাকে বলিনি, কারণ আমরা সাংস্কৃতিক ভাবে সমস্ত বাঙালিকে কথা বলেছি, বরং আলাদা করেছি আরবান তাদের মানসিকতা। আমি তো নিম্নবর্ণ এবং মুসলমানদের কথা বলেছি, যারা তো গ্রামে থাকে, এরা তো গ্রামেই থাকে, নিম্নবর্ণ মুসলমানরা তো ম্যাক্সিমাম গ্রামেই থাকে। আমরা আলাদা করেছি শুধু আরবান মধ্যবিত্তদের। এবং এই বাঙালি, গ্রাম বাংলার বাঙালি বিজেপিকে রুখে দেবে বলে আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে। এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আপনি এই পয়েন্টে আমি একমত। আমি 1988 সমাজের মানুষের সঙ্গে ভীষণভাবে মেশে। আমার মনে হয়েছে বিজেপি যেখানেই করুক সেটা ওই শহর কেন্দ্রিক কিছু শিক্ষিত মধ্যবিত্ত মধ্যে প্রভাব যতটুকুই বিস্তার লাভ করুক, গ্রাম বাংলার এবং গ্রাম বাংলার যে সংস্কৃতি এবং গ্রাম বাংলার যে জনগোষ্ঠী, সেখানে কিন্তু বিজেপির কোনো অ্যাকসেপ্টেন্স তৈরি হয়নি। আমরা আজকে একটা খুব চমৎকার একটা আলোচনা আপনারা করলেন। আমরা একটা চমৎকার আলোচনা করলাম।
অনুরোধ করছি, একটা লাইন আমি বিপিন চন্দ্র পালের বলবো আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত বাঙালিকে। হ্যাঁ, দ্রুত বলুন, সময় শেষ বিপিন হয়ে চন্দ্র এসেছে। পাল বলেছিলেন, বাঙালি যদি বাংলাকে ভুলিয়া যায়, মানে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সবকিছু বাংলাকে ভুলিয়া যায়, তাহা হইলে তাহারও আর জীবনের উপর কোনো দাবি থাকিবে না। সে বাঁচিল কি মরিল, ইহাতে ভারতের কি জগতের কিচ্ছু যায় আসিবে না। শুধু বাঙালিকে বুঝিতে হইবে ভালো করিয়া যে সে তাহাকে কি চায়। চমৎকার বললেন এইটুকু আপনি। বলবার জন্য, হ্যাঁ, সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ অনিন্দ্যবাবু, আপনাকেও অত্যন্ত অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটা আলোচনা আপনারা দুজনেই আজকে উপহার দিলেন আমাদের, এবং যে যারা আপনারা দেখলেন, আমার মনে হয় এই যে দীর্ঘ সময় আপনারা কষ্ট করে এটা শুনলেন, তাতে আপনাদেরও চিন্তার খোরাক এবং অনেক কিছুই আপনাদের মনের মধ্যে প্রশ্ন, এগুলো আপনাদের মধ্যে এলো, এবং সেগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাতে আমাদের উৎসাহ আরো বাড়বে, এবং সেই সঙ্গে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমাদের শক্তি আরো বৃদ্ধি পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা আমাদের সঙ্গে থাকলেন তাদেরও ধন্যবাদ এবং নমস্কার।